মানুষ কি কখনো আপনাকে ছোট করে দেখেছে? আপনার অবস্থা দেখে হেসেছে? যদি হ্যাঁ হয়, তবে মন থেকে ৬ লিখুন, কারণ আজকের গল্পটা এমন এক ছেলের যাকে সবাই তাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সবাইকে চুপ করিয়ে দেয়। একটু থামুন, হতে পারে এই গল্পটা আপনারও। ২০১৫ সালের গরমের দিন কলকাতার বাতাস সেদিনও পুড়ছিল, যেন প্রতিটা নিঃশ্বাসের শাখে কোনো অদৃশ্য আগুন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। সূর্য ততক্ষণে ডুবে গেছে, কিন্তু তার আঁচ তখনও বাতাসে ভাসছিল। শহরের ঠিক মাঝখানে একটা উঁচু লোহার গেট চুপচাপ দাঁড়িয়ে, এতটাই সাধারণ যে মানুষ সেদিকে ফিরেও তাকাত না, অথচ এতই গভীর যে তা দুটো জীবনকে চিরকালের জন্য আলাদা করে দিয়েছিল। গেটের ওপাশে ছিল আলো, ঝকঝকে অ্যাপার্টমেন্ট, সুন্দর বাগান, বাচ্চাদের হাসি আর হাতে রং ভরা সব স্বপ্ন। আর এপাশে ছিল ধুলো, ভাঙাচোরা বস্তি, নালার দুর্গন্ধ আর আধপেটা খেয়ে বেঁচে থাকা কিছু চুপচাপ জীবন। রোজ সন্ধ্যায় সেই গেটের কাছে এসে দাঁড়াত একটি ছেলে, নাম রাহাত। কাঁধে তার একটা পুরনো কাপড়ের ব্যাগ ঝোলানো, হাতের কালো পালিশের দাগগুলোই যেন তার পরিচয় হয়ে উঠেছিল। সারা দিন সে শহরের রাস্তায় ঘুরে গাড়ির কাঁচ মুছত আর জুতো পালিশ করত, কিন্তু সন্ধে হলেই কে জানে কেন তার পা আপনা আপনি ওই গেটের কাছে চলে আসত। সে কিছু চাইত না, শুধু তাকিয়ে থাকত, কখনো আঙুল দিয়ে গেটটা ছুঁয়ে দেখত, শক্ত, ঠান্ডা আর অটল, যেন কেউ শুধু লোহা দিয়ে নয়, স্বপ্ন আর বাস্তব দিয়ে বানিয়েছে। ওপাশ থেকে ভেসে আসা হাসির শব্দ তার কানে পৌঁছত, আর তার চোখ কিছুক্ষণের জন্য স্থির হয়ে যেত। সেই সন্ধ্যায় প্রথমবারের মতো তার ভেতর একটা প্রশ্ন জেগে উঠল, ধীর কিন্তু তীক্ষ্ণ। সত্যিই কি মানুষের জীবন একটা গেট দিয়ে মাপা যায়? নাকি এমন কোনো রাস্তাও আছে যা গেট দিয়ে নয়, বরং সেটা টোপকে তৈরি হয়? রাত ততক্ষণে পুরোপুরি নেমেছে, কিন্তু সেই রাতেও একটা অদ্ভুত অস্বস্তি ছিল যা রাহাতের ভেতর থেকে বেরিয়ে আসছিল। গেট থেকে ফেরার সময় তার পা চলল খুব ধীরে, যেন প্রতিটা পদক্ষেপে সে কিছু পেছনে ফেলে আসছে, অথবা নতুন কিছু নিজের ভেতর বয়ে নিয়ে যাচ্ছে। কলকাতার গলিতে তখনও গরম ভাপ ভাসছিল, মাটি থেকে ওঠা ভাপ যেন সারা দিনের ক্লান্তি বাতাসে মিশিয়ে দিচ্ছিল। সে তার ছোট্ট ঠিকানায় পৌঁছাল, ভাঙা টিনের চাল, পাশে বয়ে চলা নালা আর এক কোণে পড়ে থাকা তার পুরনো ব্যাগটা। সে ব্যাগটা নামিয়ে মাটিতে রাখল। আজ তেমন কিছু ছিল না, কয়েকটা পুরনো কাপড়ের টুকরো, কিছু ছোট জিনিস, আর সেই মোড়ানো কাগজটা যেটা সে কেন জানি খুব যত্ন করে আলাদা সরিয়ে রেখেছিল। পেটের ভেতর একটা চিনচিনে ব্যথা হচ্ছিল। ক্ষুধা তার কাছে নতুন কিছু নয়, কিন্তু প্রতি রাতে সেটা এক নতুন রূপ নিয়ে ধরা দিত। ঠিক তখনই পেছন থেকে একটা নরম গলা ভেসে এলো, রাহাত, খেয়েছিস? সে ঘুরে তাকাল। নূরজাহান খালা দাঁড়িয়ে আছেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু চেহারায় সেই চেনা মায়া। তিনি নিজের থেকে অর্ধেক বেঁচে যাওয়া ভাত আর তরকারিটা বের করে তার দিকে বাড়িয়ে দিলেন। নে বাবা, আজ এটুকুই বেঁচেছে। একটু হেসেই বললেন তিনি। রাহাত সেটা নিয়ে নিল। এবার সে কিছু না বলেই একটু একটু করে খেতে শুরু করল। প্রতিটা লোকমার সাথে যেন তার ভেতরের শূন্যতা কিছুক্ষণের জন্য শান্ত হচ্ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর সে আস্তে করে জিজ্ঞাসা করল, খালা, কেউ যদি খুব দূরের কোনো স্বপ্ন দেখে, তবে কি সে তার পথ খুঁজে পেতে পারে? খালা তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। পথ দেখলে পাওয়া যায় না রে, হাঁটলে তৈরি হয়, তিনি বললেন। তবে হাঁটার জন্য বুকে সাহস থাকতে হয়। রাহাত কিছু বলল না, কিন্তু ওই উত্তরটা তার ভেতরে অনেক গভীরে গেঁথে গেল। কিছুক্ষণ পর সোহেলও এসে তার পাশে বসল। আজ আবার খালি হাত? সে হাসতে হাসতে বলল। রাহাত মাথা নাড়ল। সোহেল তার ব্যাগের ভেতর উঁকি দিয়ে সেই কাগজটা বের করে আনল। এটা কি রে? বেচার মতো তো কিছু মনে হচ্ছে না। রাহাত সঙ্গে সঙ্গে কাগজটা ছিনিয়ে নিল। এবার তার হাতের মুঠোটা একটু শক্ত ছিল। এটা আমার, সে নিচু গলায় বলল, কিন্তু তার গলায় এই প্রথমবারের মতো একটা দৃঢ়তা ছিল। সোহেল তার দিকে তাকাল, আর কিছু বলল না। রাত গভীর হতে লাগল, একে একে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু রাহাতের চোখে ঘুম ছিল না। সে আস্তে করে উঠে দাঁড়াল, ওই কাগজটা নিয়ে কাছের একটা ল্যাম্পপোস্টের নিচে চলে গেল, যেখানে হলুদ রঙের স্ট্রিট লাইট মিটমিট করছিল। সে কাগজটা সোজা করল। ওটাতে কিছু অসম্পূর্ণ রেখা টানা ছিল, দিকহীন, গল্পহীন। কিছুক্ষণ সে ওটার দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে এতে কিসের অভাব। তারপর মাটি থেকে একটা পোড়া কাঠের টুকরো তুলে নিল। তার হাতটা একটু কাঁপল,
কিন্তু এবার সে থামল না। সে প্রথম দাগটা টানল, তারপর দ্বিতীয়টা। ধীরে ধীরে তার নিঃশ্বাসের গতি পাল্টে যেতে লাগল। আশেপাশের শব্দগুলো ঝাপসা হয়ে এলো। নালার দুর্গন্ধ, কুকুরের ডাক, দূর থেকে ভেসে আসা গাড়ির আওয়াজ, সবকিছু যেন কোথায় হারিয়ে গেল। এখন শুধু সে আর তার কাগজ। তার আঙুলগুলো খুব দ্রুত চলছিল না, কিন্তু প্রতিটা দাগ যেন কোনো পুরনো স্মৃতি থেকে উঠে আসছিল। সে একটা ছায়া আঁকল, তারপর একটা অবয়ব, তারপর আরেকটা। আর হঠাৎ করেই তার সামনে সেটা শুধু আর একটা কাগজ রইল না। সে ওই গেটটাকে দেখতে পেল, সেই দূরত্ব, সেই নিস্তব্ধতা, সেই অনুভূতি, খুব কাছে থেকেও কতটা দূরে। তার আঙুলগুলো আরও দ্রুত চলতে শুরু করল। সে আর কিছু ভাবছিল না, সে শুধু আবেগে ভাসছিল। তার হাত দুটো কালো হয়ে গিয়েছিল, কিন্তু চোখে ছিল এক অন্যরকম ঝিলিক, এমন এক চমক যা ক্ষুধা বা ক্লান্তিতে নিভে যায় না। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সেখানে অদ্ভুত এক প্রশান্তিও ছিল। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। যখন সে অবশেষে হাত থামালো, তখন সে হাঁপাচ্ছিল। আস্তে করে পেছনে সরে সে কাগজটার দিকে তাকালো। কিছু একটা বদলে গেছে। কাগজটা সেই আগের মতোই আছে, কিন্তু এখন ওতে প্রাণ আছে। দাগগুলো আর শুধু দাগ নয়, ওদের ভেতর একটা নিশ্চুপ গল্প লুকিয়ে আছে। রাহাত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে এটা সে নিজেই বানিয়েছে। তার ভেতরের কোনো একটা বোঝা হালকা হয়ে গেল, আর সাথে সাথে নতুন কিছু জেগে উঠল। দূর থেকে আজানের আওয়াজ ভেসে এলো। সকাল হতে চলল। রাহাত খুব সাবধানে তার পাশে রাখা কাগজটা ভাঁজ করে বুকে চেপে ধরল। সেই মুহূর্তে সে নিজেও জানত না যে সে কি করছে, তবে এটুকু বুঝতে পারছিল তার ভেতরে এমন কিছু একটা আছে যা রাস্তার ধুলোয় পাওয়া যায় না। আর হয়তো এই জিনিসটাই একদিন তার জীবন বদলে দিতে পারে। সকালের প্রথম আলো ধীরে ধীরে বস্তির টিনের চালগুলোর ওপর ছড়িয়ে পড়ছিল। বাতাস তখনও গরম, তবে রাতের শীতলতার একটা হালকা রেশ রয়ে গেছে, যেন কেউ ব্যথার ওপর একটু মলম লাগিয়ে দিয়েছে। রাহাত চোখ খুলল, তবে এবার তার চোখে ঘুম ঘুম ভাব ছিল না। তার ভেতর কিছু একটা জেগে উঠেছিল, এমন কিছু যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। সে তাড়াতাড়ি তার পাশে রাখা কাগজটা খুলল। চোখের পলক না ফেলে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এখন সে দাগগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল। সেই ছায়া, সেই অনুভূতি। এটা শুধু একটা ছবি ছিল না, এটা তার নিজেরই একটা অংশ। বুকের ভেতর অদ্ভুত একটা স্পন্দন বাড়তে লাগল। প্রথমবার তার কোনো ভয় লাগল না। প্রথমবার তার মনে হলো হয়তো সেও কিছু একটা করতে পারে। পাশেই সোহেল উঠে বসল। আড়মোড়া ভেঙে সে রাহাতকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে থমকে গেল। কি দেখছিস? সে জিজ্ঞেস করল। রাহাত কাগজটা তার দিকে বাড়িয়ে দিল। এবার আর তার হাতে কোনো সংকোচ ছিল না। সোহেল মন দিয়ে দেখল, আর এবার সে একদম চুপ হয়ে গেল। এটা তুই বানিয়েছিস? তার গলাটা এতই নিচু ছিল যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, রাহাত খুব আস্তে বলল। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে পিন পতন নীরবতা। তারপর সোহেল একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুই এটা বেচে দিবি না, বুঝেছিস? এটা কোনো কাগজ নয়, অন্য কিছু। রাহাত এই প্রথমবার কারো চোখে নিজের জন্য এমন ভরসা দেখল। সে কিছু বলল না, কিন্তু তার ভেতরে একটা উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল, ঠিক অন্ধকার ঘরে কেউ প্রদীপ জ্বালিয়ে দিলে যেমনটা হয়। দিন গড়িয়ে চলল, সূর্য মাথার উপর উঠল, আর শহর তার রোজকার কোলাহলে ফিরে গেল। রাহাত আবার নিজের কাজে লেগে পড়ল, কিন্তু আজ সবকিছু অন্য রকম লাগছিল। রাস্তায় গাড়ির কাঁচ মুছতে মুছতে সে শুধু ধুলো দেখত না, তার নজর এখন প্রতিটা কাগজের টুকরো বা পেন্সিলের দিকে। একটা ছেঁড়া পাতা, একটা ফেলে দেওয়া নোটবুক, এগুলো এখন আর তার কাছে আবর্জনা নয়। সে ভাবত, হয়তো এগুলোর ভেতরও কোনো না কোনো অসম্পূর্ণ গল্প লুকিয়ে আছে, যা কেউ শেষ করতে পারেনি। দুপুরের রোদ চড়া হয়ে উঠল, পিঠ বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু সে আজ ততটা ক্লান্তি অনুভব করছিল না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমি ওটা কিভাবে বানালাম? সে একটা গাছের ছায়ায় বসে আবার কাগজটা বের করল। এবার সে ওটা দেখার বদলে বোঝার চেষ্টা করল। সে নিজের আঙুলগুলোর দিকে তাকালো, কালো, খসখসে। এই আঙুলগুলোই তো এসব বানিয়েছে। সে বাতাসে হালকা করে হাত ঘোরালো, যেন আবার কিছু একটা আঁকছে। তখনই পেছন থেকে একটা শান্ত গলা ভেসে এলো। মাঝে মাঝে উত্তর চোখে দেখে পাওয়া যায় না, অনুভব করতে হয়। রাহাত ঘুরে তাকালো। শ্যামল কাকু দাঁড়িয়ে আছেন।
রাহাত কোনো কথা না বলে কাগজটা তার দিকে বাড়িয়ে দিল। শ্যামল কাকু মন দিয়ে দেখলেন আর তার চোখে গভীরতা নেমে এল। এটা তুমি বানিয়েছ? তিনি জিজ্ঞেস করলেন। রাহাত মাথা নাড়ল। কিছুক্ষণের জন্যে শ্যামল কাকু চুপ করে রইলেন। তারপর বললেন, প্রতিটা মানুষের ভেতরে একটা নিজস্ব স্বর থাকে, কিন্তু খুব কম মানুষই তা শুনতে পায়। তুমি সেটা শুনতে পেয়েছ। রাহাত তার কথা পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু এবার তার বোঝার তাগিদও ছিল না। তার ভেতরে একটা ব্যাপার পরিষ্কার হয়ে আসছিল। সে শুধু রাস্তায় কাজ করে বেড়ানো একটা ছেলে নয়, তার ভেতর অন্য কিছু আছে। এমন কিছু যা এখন খুব ছোট, কিন্তু একদিন বিশাল কিছু হয়ে উঠতে পারে। সন্ধ্যা ঘনিয়ে এল। রাহাতের পা আবার সেই চেনা রাস্তার দিকেই বাঁক নিল, যেখানে সে রোজ যেত। কিন্তু আজ তার হাঁটার ভঙ্গিটা অন্যরকম ছিল। ধীর নয়, থেমে থাকাও নয়। যখন সে গেটের কাছে পৌঁছল, কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। সেই একই উচ্চতা, একই নিস্তব্ধতা, কিন্তু আজ সেখানে আগের মতো কোনো দূরত্ব মনে হল না। সে এগিয়ে গিয়ে নিজের হাতের তালু গেটের ওপর রাখল। এবার সে শুধু এটাকে শক্ত ভাবটা অনুভব করল না। তার মনে হল গেটটা তাকে থামাচ্ছে না, শুধু যাচাই করছে। সে চোখ বন্ধ করল। মনের ভেতর একটা পরিষ্কার আওয়াজ বেজে উঠল, যদি আমি এটাকে অনুভব করতে পারি, তবে আমি এটা পারও করতে পারব। সে আস্তে করে হাতের মুঠো শক্ত করল। এটা কোনো বড় ঘোষণা ছিল না, কোনো জোরদার প্রতিজ্ঞাও নয়, কিন্তু সেই মুহূর্তেই একটা ছোট সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। আর অনেক সময় জীবন বদলানোর জন্যে এতটুকুই যথেষ্ট। গেট থেকে ফেরার সময় রাহাতের পা আগের মতো হালকা ছিল না। তাতে এখন অদ্ভুত একটা ভার ছিল, দায়িত্বের, অথবা হয়তো কোনো নতুন অনুভূতির। ওই ছোট সিদ্ধান্তটা তার ভেতরে অনেক কিছু বদলে দিয়েছিল। সে বুঝতে পারছিল না এটা আসলে কি, তবে এটুকু অবশ্যই টের পাচ্ছিল যে এখন আর কিছুই আগের মতো থাকবে না। সন্ধ্যা নেমে আসছিল। আকাশের রং ধীরে ধীরে সোনালি থেকে ঝাপসা হতে শুরু করল। বস্তির দিকে যেতে যেতে রাহাত প্রথমবারের মতো তার চারপাশটাকে এমন দৃষ্টিতে দেখল যেন সে শুধু পাশ কাটিয়ে যাচ্ছে না, প্রতিটা জিনিসকে নিজের ভেতরে ধারণ করছে। একটা বয়স্ক রিকশাওয়ালা ভাঙা চেয়ারে চুপচাপ বসে আছে। তার চোখ দূরে কোথাও নিবদ্ধ। সে যেন এই দুনিয়ায় থেকেও অন্য কোথাও হারিয়ে আছে। একটু সামনে এক নারী তার বাচ্চাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তার নিজের গলাতেই এক রাস ক্লান্তি, যেন তার কাছে এখন আর কোনো ঘুমপাড়ানি গানও অবশিষ্ট নেই। কোথাও দুটো ছেলে সামান্য কথায় মারামারি লাগিয়ে দিয়েছে, কিন্তু তাদের চেহারায় রাগের চেয়ে ক্ষুধাটাই বেশি প্রকট। রাহাত থেমে গেল। এর আগেও সে এসব দেখেছে, রোজই দেখে, কিন্তু আজ প্রথমবারের মতো সে এগুলো অনুভব করল। সে ধীরে ধীরে তার নিজের নির্দিষ্ট কোণায় এসে বসল। তার পুরনো ব্যাগটা খুলল, কিন্তু এবার সে সেখান থেকে বিক্রির মতো কোনো জিনিস বের করল না। সে ছেঁড়া কাগজগুলো বের করল, একটার পর একটা, এবং সেগুলো নিজের সামনে সাজিয়ে রাখল। কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল, তারপর হাত বাড়াল। এবার সে আর কিচ্ছু ভাবল না, সোজা কাজ শুরু করে দিল। তার আঙুলগুলো চলতে শুরু করল, প্রথমে ধীরে, তারপর জোরে, তারপর আরও জোরে, যেন তার ভেতরে কিছু একটা প্রবাহিত হচ্ছে আর সে সেটা কোনোভাবেই আটকে রাখতে পারছে না। সে ওই বৃদ্ধ রিকশাওয়ালাকে আঁকছিল, কিন্তু শুধু তার মুখটা নয়, তার নীরবতাকেও আঁকছিল। সে ওই নারীকে আঁকছিল, কিন্তু শুধু তার রূপ নয়, তার ক্লান্তিকে। সে ওই দুটো ছেলেকে আঁকছিল, কিন্তু তাদের ঝগড়ার চেয়ে তাদের ভেতরের শূন্যতাকে ফুটিয়ে তুলছিল। প্রতিটা টানের সাথে সাথে কিছু একটা বেরিয়ে আসছিল, এমন কিছু যা হয়তো বছরের পর বছর ধরে তার ভেতরে জমা হয়েছিল। সোহেল এসে পাশে বসল। প্রথমে সে হাসতে চাইল, কিন্তু তারপর থেমে গেল। রাহাত, তুই এসব কবে থেকে করছিস? রাহাত তার দিকে তাকালো এবং প্রথমবারের মতো কোনো দ্বিধা ছাড়াই বলল, হয়তো সব সময়, আমি নিজেই শুধু জানতাম না। সোহেল চুপ হয়ে গেল। রাত ঘনিয়ে এলো। একে একে বস্তির কোলাহল স্তিমিত হতে লাগল, কিন্তু রাহাতের হাত থামল না। সে এখন ক্লান্ত হচ্ছিল না, সে এখন থামছিল না। এটা এখন শুধু কোনো কাজ ছিল না, এটা তার কাছে বেঁচে থাকার মতো জরুরি হয়ে পড়েছিল। তার আঙুলগুলো কালো হয়ে গিয়েছিল,
হাতের তালুতে হালকা জ্বলনি ছিল, কিন্তু তার মুখে যে প্রশান্তি ছিল সেটা আগে কখনো দেখা যায়নি। যেন সে প্রথমবারের মতো এমন কিছু একটা পেয়েছে যা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিছুক্ষণ পর নরম পায়ের শব্দ শোনা গেল। নূরজাহান খালা। তিনি সামনে ছড়িয়ে থাকা কাগজগুলো দেখলেন এবং সেখানেই থমকে দাঁড়ালেন। তার চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল অন্য কিছু, যেন কোনো পুরনো স্মৃতি ফিরে এসেছে। এসব তুই বানিয়েছিস? তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন। রাহাত মাথা নাড়ল। খালা ধীরে ধীরে তার পাশে বসে পড়লেন। তিনি একটা কাগজ তুললেন, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। প্রতিটা কাগজ দেখার সময় তার নিঃশ্বাস একটু ভারী হয়ে আসছিল। তুই শুধু মানুষদের দেখিস না, তুই তাদের কষ্টটাও দেখতে পাস। রাহাত চুপ করে রইল। খালা তার দিকে তাকালেন, তার চোখ হালকা ভিজে উঠেছিল। বাবারে, এই প্রতিভা ক্ষুধার চেয়েও বড় হয়, এটা কখনো ছাড়িস না। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত সত্য লুকিয়েছিল, যেন জীবনে অনেক কিছু হারিয়ে তবেই তিনি এই শিক্ষা পেয়েছেন। রাহাত তার সামনে ছড়িয়ে থাকা কাগজগুলোর দিকে তাকাল। এখন সে বুঝতে পারছিল, এটা শুধু আঁকাআঁকি নয়, এটা তার ভাষা। সে মুখে কথা বলতে পারে না, কিন্তু তার হাত কথা বলতে পারে। রাত আরও গভীর হল। এবার যখন সে শুতে গেল, তার চারপাশে সব কিছু এই একই ছিল, গরম বাতাস, ভাঙা ছাদ, আধো ঘুম। কিন্তু তার ভেতরে একটা দিশা ছিল। এখন সে শুধু বেঁচে ছিল না, সে ধীরে ধীরে কিছু একটা হয়ে উঠছিল। আর হয়তো এটাই ছিল আসল শুরু। সকালের রোদ তখনও পুরোপুরি চড়া হয়নি, কিন্তু শহর ততক্ষণে জেগে উঠেছে। রাহাত সেদিনও নিজের রোজগার রাস্তায় বেরিয়ে পড়েছিল, হাতে সেই পুরনো ব্যাগ, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। সে নিজেই বুঝতে পারছিল না কেন তার পা বারবার ওই একই দিকে বেঁকে যাচ্ছে, সেই গেটটার দিকে যেখান থেকে তার চোখ কখনো ফিরতে চাইত না। সে যত কাছে পৌঁছাল, তার কিছু একটা অন্যরকম মনে হল। আজ সেখানে প্রতিদিনের মতো নিস্তব্ধতা নেই। বাতাসে একটা চাঞ্চল্য, চারিদিকে রং আর শব্দের ছড়াছড়ি। গেটের কাছে রঙিন সাজসজ্জা ঝুলছে, ভেতরে বাইরে মানুষের ভিড়। বড় বড় গাড়ির দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, হাসির শব্দ, কথাবার্তা, আর মাঝে মাঝেই মাইকের আওয়াজ। রাহাত নিজের অজান্তেই আরেকটু কাছে চলে গেল। তার চোখ সবকিছুকে ধারণ করে নিতে চাইছিল, যেন সেই পুরো জগৎটাকে নিজের ভেতর জমিয়ে নিতে চায়। তখনই তার কানে দুজন মানুষের কথাবার্তা ভেসে এলো। আজকের দিনটা খুব বিশেষ, স্কুলের ২৫ বছর পূর্ণ হল। হ্যাঁ, আর এবার তো আর্ট কম্পিটিশনটাও বেশ বড়, একদম ইন্টারন্যাশনাল লেভেলের। আর্ট শব্দটা তীরের মতো সোজা গিয়ে তার বুকে বিঁধল। সে তার হাতের মুঠো শক্ত করল, বুকের ধুকপুকানি আচমকা বেড়ে গেল। সে আরও কয়েক পা সামনে এগিয়ে গেল, এবার এত কাছে যে গেটের ভেতরের আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। মাইকে কারোর গলা গমগম করে উঠল। আজকের এই বিশেষ উপলক্ষে আমরা একটি উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। রাহাতের নিঃশ্বাস যেন আটকে গেল। যেখানে বিজয়ীকে দেওয়া হবে সম্পূর্ণ স্কলারশিপ, থাকা, পড়া এবং সব রকম সুবিধার সাথে। তার কানে শুধু এই দুটো শব্দই ভাসতে লাগল, সম্পূর্ণ স্কলারশিপ। এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে গেল, মনে হলো যেন পুরো পৃথিবী থমকে গেছে। স্কলারশিপ, সে শব্দটার মানে পুরোপুরি বুঝত না, কিন্তু এটুকু ভালোভাবেই বুঝত যে এর মানে হলো একটা সুযোগ, এমন একটা সুযোগ যা তার জীবনকে ঠিক সেখান থেকেই টেনে তুলতে পারে যেখানে সে বছরের পর বছর আটকে আছে। তার মাথায় হঠাৎ করে একসাথে অনেকগুলো ছবি ভেসে উঠল। ক্ষুধায় কুঁচকে যাওয়া পেট, নূরজাহান খালার সেই অর্ধেক ভাত, সোহেলের হাসির আড়ালে লুকিয়ে থাকা অভাব, আর ওই গেটটা যা প্রতিদিন তাকে মনে করিয়ে দিত যে সে কোথায় দাঁড়িয়ে আছে, এবং তারপর ওই গেটের ওপাশের পৃথিবীটা। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে এলো। যদি শব্দটা তার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল, যদি আমি। তার পা আপনা আপনি গেটের দিকে এগোতে শুরু করল। এবার সে শুধু দেখতে আসেনি, এবার তার ভেতরের কিছু একটা তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু ঠিক যখন সে গেটের একদম কাছে পৌঁছল, এই, কোথায় ঢুকছিস? একটা তীক্ষ্ণ ধমক তাকে থামিয়ে দিল। রাহাত থমকে গেল। সে ওপরের দিকে তাকাল। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে রাগী চোখে দেখছে। সে চোখে সেই একই কাঠিন্য, সেই একই দূরত্ব যা রাহাত আগেও অনুভব করেছে। কিছু মুহূর্তের জন্য সবকিছু আবার আগের মতোই মনে হতে লাগল, যেন সে আবার সেই জায়গাতেই ফিরে এসেছে যেখান থেকে তাকে সব সময় ফিরে যেতে হয়।
কিন্তু এবার ব্যাপারটা একটু আলাদা। সে পেছনের দিকে পা বাড়াল না, সে ওখানেই দাঁড়িয়ে রইল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার নিচে আরও একটা জিনিস ছিল, একটা জেদ যা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা সরল না। কয়েক সেকেন্ড সময়কে তার কাছে খুব দীর্ঘ মনে হল। তারপর সে আস্তে করে পিছিয়ে এলো। কিন্তু এটা তার হার মানা ছিল না, এটা ছিল শুধু থেমে যাওয়া, ভাবার জন্য। সে ঘুরে বস্তির দিকে হাঁটা শুরু করল, কিন্তু এবার তার পা ভারী ছিল না। তার ভেতরে এখন কোনো প্রশ্ন নেই, ছিল শুধু এক অমোঘ টান। সন্ধে পর্যন্ত সে ওই একই ঘোরে হারিয়ে রইল। যখন সে তার নির্দিষ্ট কোণায় বসল, তার সামনে কাগজগুলো ছড়ানো। কিন্তু আজ তার আঙুলগুলো সাথে সাথে চলতে শুরু করল না। সে চুপচাপ বসে রইল। তারপর সে আস্তে করে চোখ বন্ধ করল। তার মনে একটাই দৃশ্য বারবার ভেসে উঠছিল, ওই মঞ্চ, ওই সুযোগ, ওই রাস্তা। সে নিজের হাত দুটোর দিকে তাকাল, খসখসে, ক্লান্ত, কিন্তু এখন আর এগুলোকে তার দুর্বল মনে হল না। সে একটা কাগজ তুলে নিল। এবার সে কিছু প্রমাণ করার জন্যে আঁকছিল না, সে নিজের কাছেই একটা প্রশ্নের উত্তর খুঁজছিল। আমি কি সত্যিই ওখানে পৌঁছাতে পারব? সে প্রথম দাগটা টানল, খুব ধীর কিন্তু পূর্ণ বিশ্বাসের সাথে। আর ঠিক সেই মুহূর্তে তার ভেতর থেকে একটা আওয়াজ এলো, সুযোগ যখন আছে, চেষ্টাও তখন হবে। রাত গভীর হতে লাগল, কিন্তু এবার তার চোখে কোনো ক্লান্তি ছিল না। সেখানে শুধু একটাই জিনিস জ্বলজ্বল করছিল, আশা। দুপুরের রোদ তখন চরম পর্যায়ে, কিন্তু রাহাতের ভেতরে যা চলছিল তার তেজ রোদের চেয়েও অনেক বেশি। আজ সে কোনো কিছু না ভেবেই ওই রাস্তায় চলে এসেছিল, যেন তার পা আজ আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। কালকের শোনা কথাগুলো তার ভেতরে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সম্পূর্ণ স্কলারশিপ। যখন সে গেটের কাছে পৌঁছাল, এবার সে আর থামল না। ভেতরে ঢোকার চেষ্টা করতেই দারোয়ান তাকে আটকে দিল। এই, কোথায় ঢুকছিস? কণ্ঠটা বেশ রুক্ষ, তাতে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধুই হুকুম। রাহাত থমকে গেল, তবে এবার সে পিছিয়ে এলো না। সে গেটের ভেতর উকি দেওয়ার চেষ্টা করল। ভেতরে একটা বিশাল হলরুম দেখা যাচ্ছিল। বাচ্চারা বসে আছে, সবার পরনে পরিষ্কার পোশাক, তাদের সামনে রং, তুলি আর সাদা কাগজ। কেউ কেউ হাসছে, কেউ কেউ খুব জলদি কিছু একটা আঁকার চেষ্টা করছে। রাহাতের নজর তাদের হাতের ওপর ছিল না, ছিল তাদের চেহারার ওপর। আর তখনই তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল, একদম নিজের অজান্তেই। হাসছিস কেন? দারোয়ান এবার আরও রেগে গেল। রাহাত চমকে উঠল। না, আমি তো শুধু। যা ভাগ এখান থেকে, এটা তো দাঁড়ানোর জায়গা না। দারোয়ান তাকে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই যাবে, ঠিক তখনই ভেতর থেকে একটা গম্ভীর আওয়াজ এলো, থামো। পিন পতন নীরবতা। সবার নজর ওই দিকে ঘুরে গেল। একজন মানুষ এগিয়ে এলেন, পরিপাটি পোশাক, কঠোর চেহারা, কিন্তু চোখের দৃষ্টিতে অগাধ গভীরতা। তিনি ছিলেন প্রিন্সিপাল অভিজিৎ রায়। তিনি প্রথমে দারোয়ানের দিকে তাকালেন, তারপর সোজা রাহাতের দিকে। এ হাসছিল কেন? তার গলা খুব উঁচু ছিল না, তবে তাতে একটা স্পষ্ট জিজ্ঞাসা ছিল। দারোয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার, বাইরের ছেলে, বাচ্চাদের নিয়ে মজা উড়াচ্ছিল। কিছু বাচ্চা ভেতর থেকে উঁকি দিয়ে দেখল। কয়েকজনের মুখে মুচকি হাসি ফুটে উঠল, যেন তারা বিনা পয়সায় একটা নাটক দেখতে পেয়েছে। ওকে ভেতরে নিয়ে এসো, প্রিন্সিপাল বললেন। দারোয়ান একটু ইতস্তত কমল। স্যার, আমি বলেছি ওকে ভেতরে নিয়ে এসো। এবার আর কোনো তর্ক চলল না। রাহাতের পা ভারী হয়ে গেল। এই প্রথমবার সে ওই গেটের ভেতরে পা রাখছে। মেঝেটা খুব পরিষ্কার, বাতাসটা অন্যরকম, আর সবচেয়ে বড় কথা, মানুষের দৃষ্টি। সবাই তাকে দেখছে, তার জামা কাপড়, তার পা, তার হাত। কিছু বাচ্চা ফিসফিস করে হাসছিল। রাহাতের গলা শুকিয়ে গেল, কিন্তু সে মাথা নিচু করল না। তোমার নাম কি? প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন। রাহাত। তার গলা বেশ নিচু শোনাল। তুমি হাসছিলে কেন? কয়েক সেকেন্ডের জন্য রাহাতের ভেতর দুটো কণ্ঠ একে অপরের সাথে লড়াই করতে লাগল। একটা বলছিল, চুপ করে থাকো, বেরিয়ে যাও। অন্যটা বলছিল, এখন আর পিছু হটো না। সে গভীর একটা শ্বাস নিল। আমি হাসছিলাম না স্যার। সে একটু থামল। শুধু আমার একটু অদ্ভুত লাগছিল। অদ্ভুত? একটা ছাত্র হো হো করে হেসে উঠল। এ এখন আমাদের শেখাবে নাকি? আরও কয়েকজনের হাসির শব্দ গম গম করে উঠল।
কিন্তু প্রিন্সিপাল হাত তুলতেই সব চুপ। তোমার কি অদ্ভুত লেগেছে? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। এখন রাহাতের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। সে সামনে রাখা পেন্টিংগুলোর দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, সবাই খুব সুন্দর আঁকছে। অনেকের চেহারায় একটা সন্তুষ্টি ফুটে উঠল, কিন্তু এবার রাহাত থামল না। কিন্তু এটা শুধুই সুন্দর। আবার নীরবতা। এবার কেউ হাসল না। এতে কিছু একটার অভাব আছে, রাহাত বলল, আর এবার তার গলা একেবারে স্পষ্ট ছিল। যখন কেউ এটা দেখবে তার মনে হবে এটা সুন্দর, কিন্তু সে কিছুই অনুভব করতে পারবে না। পেছন থেকে একটা আওয়াজ এলো, আর তুই খুব অনুভব করতে পারিস, তাই না? একজন বড়লোকের ছেলে দাঁড়িয়ে পড়ল। তার চেহারায় স্পষ্ট অহংকার। তোর কাছে কি আছে? পরার মতো একটা ভালো জামাও নেই, আর কথা শোনো এর। কিছু বাচ্চা আবার হাসতে শুরু করল। রাহাত তার দিকে তাকালো, কিন্তু এবার সে চুপ রইল না। অনুভূতি জামাকাপড় থেকে আসে না, সে শান্ত গলায় বলল। এবার হাসি থেমে গেল। ছেলেটা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল তাকে থামিয়ে দিলেন। তিনি আবার রাহাতের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তুমি বলতে চাইছ যে এসব ভুল? না, ভুল নয়, কেবল অসম্পূর্ণ। ঘরের বাতাস ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড, যা পার হতে অনেক দীর্ঘ সময় লাগল বলে মনে হল। তারপর প্রিন্সিপাল ঘড়ির দিকে তাকালেন। ঠিক আছে, তিনি শান্ত গলায় বললেন, তোমার যদি এতই জ্ঞান থাকে তাহলে করে দেখাও। তিনি পাশে রাখা একটা সাদা কাগজের দিকে ইশারা করলেন। তাহলে করে দেখাও। পুরো হলরুম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। রাহাতের হৃৎপিণ্ড দ্রুত লাফে উঠল। ২০ মিনিট, প্রিন্সিপাল বললেন। দারোয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। বাচ্চারা চমকে গেল, আর ওই অহংকারী ছেলেটা একটা তাচ্ছিল্যের হাসি হেসে পেছনে সরে গেল। এখন সবার দৃষ্টি শুধু এক জায়গাতেই স্থির, রাহাতের ওপর। এবং এই প্রথমবার তাকে শুধু দেখা হচ্ছিল না, তাকে যাচাই করা হচ্ছিল। হলের বাতাস যেন থমকে দাঁড়িয়েছিল। ঘড়ির টিকটিক শব্দ এখন স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রতিটি সেকেন্ড রাহাতকে মনে করিয়ে দিচ্ছিল যে তার হাতে কতটা কম সময় আছে, আর তার বাজি কতটা বড়। সামনে রাখা সাদা কাগজটা এখন আর ফাঁকা মনে হচ্ছিল না, সেটা যেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। যা বলার আছে এখানেই বলো। রাহাত একটা লম্বা শ্বাস নিল। এবার সে চারপাশের দিকে তাকালো না, মানুষের দিকে না, তাদের চোখের দিকে না, তাদের হাসির দিকেও না। কারণ সে জানত, একবার যদি সে এদিক ওদিক তাকায় তবে সে ভেঙে পড়বে। সে চোখ বন্ধ করল, এবং সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে গেল। এখন সে আর ওই হলরুমে নেই, সে ফিরে গেছে সেই পৃথিবীতে যেখান থেকে সে এসেছে। রোদে পোড়া মাটি, ধোঁয়ায় ভাড়া বাতাস, নূরজাহান খালার নুয়ে পড়া চেহারা, সোহেলের আধো হাসি, আর সে নিজে যে প্রতিদিন কিছু একটা খুঁজে বেড়াত। কি খুঁজছে তা না জেনেই। তার শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। যখন সে চোখ খুলল, তখন তার সামনে শুধু একটা কাগজ ছিল না, তার ভেতরে একটা উত্তর তৈরি হয়ে গিয়েছিল। সে তুলি তুলে নিল। প্রথম টানটা ছিল ধীর, কিন্তু অত্যন্ত সুনিশ্চিত। তারপর দ্বিতীয় টান। এখন আর তার হাতে কোনো কাঁপুনি নেই। তার কোনো তাড়া ছিল না, তবে সে থামছিলও না। সে একটা লম্বা হিমশীতল রেখা টানল, এমন একটা রেখা যা দুটো পৃথিবীকে আলাদা করে দিচ্ছে। কিন্তু এবার ওটা শুধু একটা গেট ছিল না, ওটা ছিল একটা দূরত্ব, একটা নিস্তব্ধ সত্য। হলরুমে মৃদু গুঞ্জন উঠল, কিন্তু কেউ কিছু বলল না। রাহাত এগিয়ে চলল। সে কাগজের একপাশে রং ভরল, তবে শুধুই চাকচিক্য নয়, সে সেখানে কোলাহল আঁকল। হালকা হাসি, লোক দেখানো আনন্দ। আর অন্য পাশে সে অন্ধকার আঁকল না, সে আঁকল এক বিশাল শূন্যতা। হালকা ভাঙা ভাঙা ব্রাশের টান, ঠিক যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। এখন সবাই খুব মন দিয়ে দেখতে শুরু করেছে। এটা একেবারে আলাদা। তারা এতদিন যা শিখে এসেছে এটা তার মতো নয়। হঠাৎ রাহাত থামল। কয়েক সেকেন্ড সবার শ্বাস যেন আটকে রইল। তারপর সে আবার তুলি হাতে নিল, এবং মাঝখানে খুব ছোট্ট একটু জায়গা ফাঁকা রাখল। একটা ফাটল, খুবই সরু, যেন দুটো পৃথিবীর মাঝখানে শুধু একবার উঁকি দেওয়ার মতো একটু জায়গা। আর সেই ফাটলের পেছনে সে দুটো চোখ আঁকল, শুধু চোখ।
কোনো মুখাবয়ব নয়, কোনো অশ্রুও নয়, কিন্তু এই চোখ দুটোতে এত তৃষ্ণা ছিল যে যারা দেখছিল তারা নিজেদের দৃষ্টি ফেরাতে পারছিল না। পুরো হলরুম এখন পুরোপুরি নিস্তব্ধ। যে ছেলেটা এতক্ষণ ধরে হাসছিল সে এখন তার চেয়ারের একদম কিনারায় এসে বসেছে। প্রিয়ার আঙুলগুলো নিজের অজান্তেই একে অপরের সাথে শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে গেল। প্রিন্সিপাল অভিজিৎ রায় এক পা সামনে এগিয়ে এলেন। তার দৃষ্টি ওই ছবিটার উপর আটকে গেল। এখন ঘড়ির টিকটিক শব্দটাও যেন ধীর হয়ে এসেছে। রাহাত তুলি নিচে নামিয়ে রাখল। হয়ে গেছে, সে খুব শান্ত গলায় বলল, কিন্তু তার গলায় এখন কোনো ভয় ছিল না। সে 2 পা পেছিয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল, যেন কেউ অনেকক্ষণ পর নিঃশ্বাস নিল। এটা প্রিন্সিপালের কণ্ঠস্বর, কিন্তু এবার সেটা আর আগের মতো নেই। গলাটা নিচু আর ভীষণ ভারী। এটা কোনো ছবি নয়, পুরো হল রুম শুনছিল। এটা একটা সত্য। তার কথাগুলো শুধু বাতাসে মিলিয়ে গেল না, বরং সবার হৃদয়ের অনেক গভীরে গেঁথে গেল। এখন কেউ হাসছে না। কিছু বাচ্চা ইতিমধ্যে মাথা নিচু করে ফেলেছে। যে ছেলেটা সবার প্রথমে তাকে নিয়ে ঠাট্টা করেছিল সে একদম নিশ্চুপ। তার চোখ এখন ওই কাগজটা থেকে সরছিল না। প্রিন্সিপাল আস্তে করে তার চশমাটা খুললেন। তিনি আরও একবার ওই ফাটল আর চোখগুলোর দিকে তাকালেন। তুমি এটা তিনি রাহাতের দিকে তাকালেন। তুমি এটা কারো কাছে শেখোনি। কয়েক সেকেন্ড পর তিনি অত্যন্ত নরম গলায় বললেন, তুমি এটা নিজের জীবনে যাপন করেছ। হলে উপস্থিত প্রতিটি মানুষের জন্য এটা একটা অকাট্য উত্তর ছিল। এখন আর বিষয়টা শুধু প্রতিভার মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা ছিল কারোর আস্ত একটা জীবন, যা রঙের আঁচড়ে সবার সামনে ফুটে উঠেছে। প্রিয়ার চোখে হালকা জল। সে প্রথমবারের মতো বুঝতে পারল সে যা শিখছে সেটা শুধু একটা শিল্প নয়। আর রাহাত, সে এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। তবে তার এই নীরবতা আর আগের মতো নয়। এটা কোনো সংকোচ নয়, এটা ছিল তার শক্তি। আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু পাল্টে গিয়েছিল। হলরুমের বাতাস এখনও ভারী হয়ে আছে, কিন্তু এবারের নিস্তব্ধতায় শুধু বিস্ময় ছিল না, তার মধ্যে একটা গভীর প্রভাব ছিল, যেন কেউ সবার চোখের সামনে এমন একটা সত্য তুলে ধরেছে যাকে উপেক্ষা করা আর কোনোভাবেই সম্ভব নয়। প্রিন্সিপাল অভিজিৎ রায় ধীরে ধীরে মাইকের কাছে এগিয়ে গেলেন। তার হাঁটার মধ্যে সেই একই স্থৈর্য ছিল, কিন্তু চেহারায় আর আগের সেই কাঠিন্য নেই। তিনি কিছু মুহূর্ত নিশ্চুপ রইলেন, যেন সঠিক শব্দগুলোকে মনের ভেতর থেকে গুছিয়ে আনতে চাইছেন। আজ তিনি শুরু করলেন, আর তার কণ্ঠস্বর সারা ঘরে গমগম করে উঠল। আজ আমরা শুধু একটা পেন্টিং দেখিনি। কিছু বাচ্চা এখনও ওই কাগজের দিকে তাকিয়েছিল, যেন সেখান থেকে চোখ ফেরানো তাদের পক্ষে খুব কঠিন। আমরা একটা জীবনকে দেখেছি, তিনি বলে চললেন, আর হয়তো প্রথমবারের মতো সেটা বোঝার চেষ্টাও করেছি। হলে বসে থাকা অনেক বাচ্চার মুখের ভাব বদলে গেল। কেউ কেউ নিজেদের আঁকা ছবির দিকে তাকাল, যেন এখন তাদের নিজেদের ছবিগুলোকেই খুব অসম্পূর্ণ মনে হচ্ছে। প্রিন্সিপাল মাইকটা নিচে রাখলেন এবং সোজা রাহাতের দিকে এগিয়ে গেলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল একটা স্থির সিদ্ধান্ত। তুমি এখানকার ছাত্র নও, তিনি শান্ত গলায় বললেন। রাহাতের বুকের ধুকপুকানি খুব দ্রুত বেড়ে গেল। তবে কি সব এখানেই শেষ হতে চলেছে? কিন্তু তার পরের বাক্যটা ছিল সম্পূর্ণ অন্যরকম। কিন্তু তোমার ভেতর যা আছে সেটা কোনো নির্দিষ্ট জায়গার গণ্ডিতে বাধা নয়। হলরুমে একটা চাপা গুঞ্জন উঠল। রাহাত প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালো। আমাদের স্কুলে একটা নিয়ম আছে, প্রিন্সিপাল বললেন, যে সবচেয়ে প্রভাবশালী ছবি আঁকবে সে এখানে পড়ার সুযোগ পাবে। তিনি এক মুহূর্ত থেমে পুরো হলের দিকে তাকালেন। আর আজ সেই সুযোগ। তিনি দৃষ্টি আবার রাহাতের উপরে সে স্থির করলেন। রাহাত পাচ্ছে। সময় যেন এক লহমার জন্য থমকে গেল। তারপর হঠাৎ করেই গুঞ্জন শুরু হলো। ফিসফাস, বিস্ময়, আবার কোথাও কোথাও তীব্র আপত্তি। রাহাতের মনে হলো সে হয়তো ঠিকমতো শুনতেই পায়নি। তার কানে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সুযোগ। তার আঙুলগুলো হালকা কেঁপে উঠল। সে নিজের হাত দুটোর দিকে তাকালো, তারপর সামনের মানুষদের দিকে। এটা কি সত্যি সত্যি? তার মগজে একসাথে অনেকগুলো ছবি ঝিলিক দিয়ে উঠল। রাস্তার ধুলো, নূরজাহান খালার ক্লান্ত মুখ, সোহেলের গলা, আর তারপর এই জায়গাটা। তার চোখ সামান্য ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এই মুহূর্তটা তার চেতনার অনেক গভীরে গিয়ে মিশে যাচ্ছে।
স্যার, একটা আওয়াজ এলো আর সবার মনোযোগ আবার অন্যদিকে ঘুরে গেল। রাকেশ চক্রবর্তী সামনে এগিয়ে এলেন। তার চেহারা শান্ত ছিল, কিন্তু চোখের হিমশীতল ভাবটা বেশ স্পষ্ট। আমরা সবাই আবেগে ভেসে যাচ্ছি, তিনি বললেন, কিন্তু আমাদের এটা ভোলা উচিত নয় যে এটা একটা প্রতিযোগিতা এবং এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কয়েকজন সমর্থন জানিয়ে মাথা নাড়ল। এই ছেলেটি, তিনি হাত দিয়ে ইশারা করলেন, না এই স্কুলের ছাত্র আর না সে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে। হলে আবার একটা অস্থিরতা শুরু হল। রাহাতের ভেতরে যেন সব আবার গুটিয়ে গেল, ঠিক যেন কেউ হঠাৎ করে তাকে অনেক ওপর থেকে নিচে টেনে নামিয়ে দিল। এক মুহূর্ত আগেও যে আশা তৈরি হয়েছিল সেটা এখন আবার দূরে সরে যাচ্ছে বলে মনে হতে লাগল। সে মাথা নিচু করল। সত্যি কি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে? প্রিন্সিপাল কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর তিনি খুব ধীরে বললেন, আপনি ঠিকই বলছেন, নিয়ম অবশ্যই থাকে। চক্রবর্তীর মুখে একটা হালকা সন্তুষ্টির ছাপ ফুটে উঠল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই প্রিন্সিপালের গলার স্বর বদলে গেল। তবে কিছু মুহূর্ত এমনও আসে যেখানে নিয়মের চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে সত্য। হল আবার নিস্তব্ধ হয়ে গেল। আজ যদি আমরা এই শিশুটিকে শুধু এই কারণে আটকে দিই যে সে আমাদের তৈরি করা তালিকায় নেই, তিনি একটু থেমে বললেন, তাহলে আমরা শুধু তাকেই হারাব না, আমরা নিজেদেরও হারিয়ে ফেলব। এবার আর কারো মুখে কোনো কথা ছিল না। চক্রবর্তী কিছু বলতে চাইলেন, কিন্তু উপযুক্ত শব্দ খুঁজে পেলেন না। প্রিন্সিপাল সোজা রাহাতের দিকে তাকালেন। 2 দিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতা, তিনি বললেন, এবং এবার তিনি একটুও না থেমে পরিষ্কার ঘোষণা করলেন, আর সেখানে আমাদের প্রতিনিধিত্ব করবে রাহাত। চারদিকে তুমুল শোরগোল পড়ে গেল। এবার আর চাপা গুঞ্জন নয়, একদম খোলাখুলি চেঁচামেচি। কিছু মুখে ছিল প্রচণ্ড বিস্ময়, কিছু মুখে দ্বিমত, কিন্তু কিছু চেহারায় প্রথমবারের মতো ফুটে উঠেছিল সম্মান। রাহাত এখনও ওখানেই দাঁড়িয়ে, তবে এবার সে আর আগের মতো সেই দুর্বল ছেলেটা নেই। সে আস্তে করে মাথা তুলল, আর এই প্রথমবার সে নিজের সাথে নয়, বরং সামনে দাঁড়ানো মানুষদের চোখে চোখ রেখে বলল, আমি চেষ্টা করব। শুধু এইটুকুই, কোনো বড়সড় প্রতিশ্রুতি নয়, কোনো ভারিক্কি শব্দও নয়, কিন্তু তার গলার স্বরে এক নিখাত সততা ছিল। প্রিন্সিপাল হালকা হাসলেন। এটুকুই যথেষ্ট, তিনি বললেন। প্রিয়া সামনে এগিয়ে এলো। সে কিছু বলল না, শুধু এক মুহূর্তের জন্য রাহাতের দিকে তাকালো। সেই দৃষ্টিতে এখন আর কোনো কৌতূহল নেই, আছে অটুট বিশ্বাস। কিন্তু ভিড়ের একেবারে পেছনে দাঁড়িয়ে থাকা চক্রবর্তীর চোখের দৃষ্টি এতটুকুও বদলায়নি। তিনি নিশ্চুপ ছিলেন, কিন্তু তার সেই নীরবতার মধ্যে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়েছিল, আর হয়তো গল্পটার আসল শুরু ঠিক এখান থেকেই হতে চলেছিল। আপনি কি কখনো এমন কোনো গেট দেখেছেন যা শুধু লোহা আর ইট দিয়ে তৈরি হয় না, যার এক পাশে ঝকঝকে আলো আর অন্য পাশে জীবনে হেরে যাওয়া কিছু মানুষের অস্তিত্ব? আর ঠিক সেই গেটের কাছে প্রতিদিন এসে দাঁড়াতো একটা ছোট্ট ছেলে। সে কারো কাছে কিছু চাইত না, শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখত। কিন্তু একদিন সে শুধু চেয়ে থাকাটা বন্ধ করে দিল। সে ওই গেটটাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। আপনিও যদি মনে করেন যে জীবন বদলানোর জন্য একটাই সুযোগ যথেষ্ট, তবে এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। আর এমন গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে চ্যানেলটিকে সমর্থন করতে ভুলবেন না। চলুন শুরু করি এমন একটা গল্প যেখানে সমাজের চোখে অদৃশ্য এক ছেলে দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু সেদিনের ঘটনাপ্রবাহ এখনও শেষ হয়নি। স্কুলের কোলাহল ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। করিডরগুলোতে এখন কেবল চাপা একটা প্রতিধ্বনি, দূরে কোথাও থেকে ভেসে আসা পায়ের শব্দ আর সিলিংয়ে ঘোরা ফ্যানের মৃদু আওয়াজ। রাহাত এখনও সেই নতুন পৃথিবীর মাঝখানেই দাঁড়িয়ে, কিন্তু তার মনে হচ্ছিল সে যেন মাঝপথে কোথাও আটকে গেছে। না সে পুরোপুরি এই নতুন জায়গাটার হতে পেরেছে, আর না সে পুরোপুরি তার পুরনো জগৎ থেকে বেরিয়ে আসতে পেরেছে। রাহাত, একটা ডাক এলো। সে ঘুরে তাকালো। প্রিন্সিপাল অভিজিৎ রায় দরজার কাছে দাঁড়িয়ে। ভেতরে এসো, তিনি শান্ত গলায় বললেন। এবার তিনি তাকে সোজা একটা নির্জন ঘরে নিয়ে গেলেন। দেওয়ালে ঝোলানো কিছু পুরনো পেন্টিং, একটা কাঠের টেবিল আর একটা জানালা যেখান থেকে বাইরের শহরের আলো দেখা যাচ্ছিল। ঘরটায় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। 2 দিন পর যে প্রতিযোগিতা,
প্রিন্সিপাল ধীর গলায় বললেন, ওটা তোমার জন্য শুধু একটা সুযোগ নয়। তিনি রাহাতের দিকে তাকালেন। ওটা তোমার ভবিষ্যৎ পরিচয় হয়ে উঠতে পারে। রাহাত চুপ করে রইল। কিন্তু প্রিন্সিপালের গলার স্বর এবার কিছুটা ভারী শোনাল। পৃথিবীটা সব সময় এত সহজ হয় না। মানুষ সব সত্যিকে এত সহজে মেনেও নেয় না। কথাটা তীরের মতো সোজা রাহাতের ভেতরে গিয়ে গেঁথে গেল। তুমি কি তৈরি? তিনি জিজ্ঞেস করলেন। কয়েক সেকেন্ড রাহাত জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। দূরের রাস্তায় একজন চা বিক্রেতা চা, গরম চা বলে হাঁক ছাড়ছিল। কিছু অটো, রিকশার শব্দ, গাড়ির হর্ন, শহরের সেই চিরচেনা কোলাহল। হঠাৎ করে তার নিজের বস্তির কথা মনে পড়ে গেল। সেই একই আওয়াজ, সেই একই জীবন সংগ্রাম। সে নিচু গলায় বলল, আমি চেষ্টা করব। প্রিন্সিপাল সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। এটুকুই যথেষ্ট। কিন্তু এই কথোপকথন শুধু এখানেই শেষ হয়ে যায়নি। দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়েছিল, রাকেশ চক্রবর্তী। তার চোখে এখনও সেই হিম শীতল রাগ জলজল করছিল, তবে এবার সেই রাগের সাথে একটা চূড়ান্ত সিদ্ধান্তও জুড়ে গিয়েছিল। রাতে রাহাতের থাকার ব্যবস্থা হল স্কুলেরই ছোট একটা ঘরে। ঘরটা বেশ পরিষ্কার, একটা খাট, একটা টেবিল আর একটা জানালা। কিন্তু তার কাছে এসব কিছুই একদম নতুন। সে বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, যেন বুঝতেই পারছিল না সে এখানে কেন এসেছে। তারপর সে আস্তে করে খাটের ওপর বসল। তার সামনে একটা ফাঁকা কাগজ রাখা ছিল, কিন্তু এবার সে সঙ্গে সঙ্গে কিছু আঁকতে পারল না। তার মন শান্ত ছিল না। এখন তার ভেতর শুধু স্বপ্নই নেই, ভয়ও ঢুকে গেছে। আমি যদি হেরে যাই? প্রশ্নটা তার মাথায় বারবার পাক খাচ্ছিল। আগে সে শুধু নিজের আনন্দের জন্য আঁকত, কিন্তু এখন তার উপর অনেকের আশা জড়িয়ে আছে। আর ঠিক তখনই ঠক ঠক দরজায় কড়া নাড়ার আওয়াজ হল। রাহাত চমকে উঠল। কে? সে চাপা গলায় জিজ্ঞেস করল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলল। বাইরে কেউ ছিল না, শুধু মেঝের উপর একটা মোড়ানো কাগজ পড়েছিল। সে ঝুঁকে কাগজটা তুলল। তার হাত অল্প অল্প কাঁপছিল। সে ভাঁজটা খুলল। তাতে লেখা, কাল যদি তুই ওই মঞ্চে পা রাখিস তবে তোর বস্তি আর আস্ত থাকবে না। রাহাতের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। শ্বাস আটকে এল। সে তাড়াতাড়ি বাইরের দিকে তাকাল। পুরো করিডর একদম ফাঁকা, কিন্তু সে টের পাচ্ছিল কেউ একজন এখনও তার দিকে নজর রাখছে। সে দরজাটা বন্ধ করে দিল। তার আঙুল থরথর করে কাঁপছিল। সে কাগজটা আবার পড়ল। তোর বস্তি? মাথায় সাথে সাথে কতগুলো চেনা মুখ ভেসে উঠল। নূরজাহান খালা, সোহেল আর সেই বাচ্চাগুলো যারা রোজ তার সাথে খেলত। সত্যিই যদি ওদের কিছু হয়ে যায়? তার গলা কাঠ হয়ে গেল। সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। এখন আর এটা শুধু তার স্বপ্নের ব্যাপার নয়, এখন এটা একটা কঠিন সিদ্ধান্ত, যার একদিকে তার নিজের গোটা ভবিষ্যৎ আর অন্যদিকে সেই মানুষগুলোর জীবন যারা তাকে এতদিন পরম মমতায় আগলে রেখেছিল। তার চোখ আপনা আপনি বুঝে এল। ঘরে পিনপতন নিস্তব্ধতা, কিন্তু তার ভেতরে ঝড় বইছিল। আমি কি এতটা স্বার্থপর হতে পারি? সে নিজেকে প্রশ্ন করল। কিছুক্ষণ পর সে চোখ খুলল। সামনে রাখা সাদা কাগজটা হাতে তুলে নিল, কিন্তু এবার সে কিছুই আঁকছিল না। সে শুধু কাগজটার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল, যেন ওর মধ্যেই সে কোনো উত্তর খুঁজছে। রাত আরও গভীর হতে লাগল। বাইরের শহরের কোলাহল ক্রমশ স্থিমিত হয়ে এল, কিন্তু তার ভেতরের তোলপাড় আরও তীব্র আকার ধারণ করল। কারণ এটা এখন আর শুধু জেতার লড়াই নয়, এটা এখন বেছে নেওয়ার লড়াই। সে কোন দিকটা বেছে নেবে? রাতের সেই অস্থিরতা যেন সকাল পর্যন্ত তাকে তাড়া করে ফিরছিল। সূর্যের নরম আলো ঘরের ভেতরে এসে পড়ল, কিন্তু রাহাতের ভেতরে কোনো ভোর আসেনি। তার চোখ খোলা, কিন্তু সে ঘুমিয়েছিলই বা কখন? সে আস্তে করে উঠে গিয়ে জানালাটা খুলে দিল। বাইরের শহর ততক্ষণে জেগে উঠেছে। অটোরিকশার আওয়াজ, দূরের মন্দিরের ঘণ্টা, আর গলির মোড়ে চা, গরম চা বলে চেনা হাঁকডাক। এটা সেই একই পৃথিবী যা প্রতিদিন তার নিজের নিয়মে চলতে থাকে। কারোর জীবন বদলাক বা ভেঙে চুরমার হয়ে যাক, তাতে এই পৃথিবীর কিছু যায় আসে না। কিন্তু আজ তার কাছে সব কিছু অন্যরকম। সে শক্ত করে হাতের মুঠো পাকাল।
তার সেই চিঠিটার কথা মনে পড়ল। প্রতিটা শব্দ যেন তীরের মতো তার বুকে বিঁধছিল। তোর বস্তি আর আস্ত থাকবে না। তার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। আচমকা সে উঠে দাঁড়াল এবং কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে গেল। স্কুলের করিডরগুলো ফাঁকা ছিল, কিন্তু তার পদক্ষেপে এখন একটা মরিয়া ভাব। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এসে দাঁড়াল সেই একই জায়গায়, তার নিজের বস্তি। কিন্তু আজ সে সোজা ভেতরে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে জায়গাটাকে ভালো করে দেখল, ঠিক যেমন মানুষ কোনো কিছু শেষবারের মতো দেখে। সেই বাঁকাচোলা ঝুপড়িগুলো, সেই ধোঁয়ায় আচ্ছন্ন বাতাস, আর সেই মানুষগুলো যারা রোজকার মতো নিজেদের ছোটখাটো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ তার মনে হলো, যদি সত্যি সত্যিই খারাপ কিছু ঘটে যায়, যদি তার জেদের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। তার বুকের ভেতর হাতুড়ি পেটাতে লাগল। সে ভেতরে ঢুকল। নূরজাহান খালা বাইরে বসে আটা মাখছিলেন, মুখটা বড্ড ক্লান্ত। সোহেল কাছেই বসে কয়েকটা নুড়ি পাথর দিয়ে খেলছিল। আরে তুই? সোহেল তাকে দেখে অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? রাহাত কোনো উত্তর দিল না। সে শুধু তাদের সামনে গিয়ে বসে পড়ল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর সে আস্তে করে পকেট থেকে ওই কাগজটা বের করে তাদের সামনে রাখল। নূরজাহান খালা ওটা তুলে নিলেন, পড়লেন। তার হাত থেমে গেল। সোহেলও ঝুঁকে পড়ে লেখাটা দেখল। এই প্রথম তার মুখের চওড়া হাসিটা পুরোপুরি গায়েব হয়ে গেল। এটা কে করেছে? সে তড়িঘড়ি করে জিজ্ঞেস করল। রাহাত মাথা নাড়ল। জানি না। আবার সেই পিনপতন নীরবতা। এবারের নীরবতা বড্ড দমবন্ধ করা। তুই যাবি না? হঠাৎ করে সোহেল বলে উঠল। তার গলা খুব চড়া ছিল না, কিন্তু কথাটা একদম পরিষ্কার। রাহাত তার দিকে তাকাল। তুই যদি যাস, সোহেল বলল, তাহলে ওই লোকগুলো সত্যিই একটা সর্বনাশ ঘটিয়ে দিতে পারে। ভয়টা এখন আর শুধু অনুভবে আটকে নেই, তা শব্দ হয়ে বাইরে বেরিয়ে এসেছে। রাহাত নূরজাহান খালার দিকে তাকাল। তিনি কয়েক সেকেন্ড একদম চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে কাগজটা ভাঁজ করে নিচে রাখলেন। ভয় সবসময় সত্যি হয় না রে, তিনি বললেন। সোহেল ওনার দিকে তাকাল। খালা, কিন্তু কিছু মানুষ। তিনি মাঝপথেই সোহেলের কথা থামিয়ে দিয়ে বললেন, ভয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যাতে আমরা সামনে এগোতে না পারি। তার দৃষ্টি এখন সোজা রাহাতের চোখের ওপর। তুই বল, তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন। তুই কি চাস? প্রশ্নটা অত্যন্ত সোজা সাপটা, কিন্তু এর ওজন অনেক বেশি। রাহাত একদম চুপ হয়ে গেল। সে চারপাশের দিকে তাকাল। এটাই তো সেই জায়গা যেখানে সে বাঁচতে শিখেছে, যেখানে সারাক্ষণ ক্ষুধার জ্বালা ছিল, কষ্ট ছিল, কিন্তু একটা নিবিড় আপনজন ছিল। সে মাটি থেকে একটা ভাঙা কাঠের টুকরো কুড়িয়ে নিল, ওই একই টুকরো যা দিয়ে সে একসময় মাটিতে হিজিবিজি ছবি আঁকত। সে আস্তে করে ধুলোর ওপর একটা দাগ কাটল, তারপর দ্বিতীয় দাগ। তার হাত থমকে গেল। হঠাৎ তার মনে হল, সে যেখানেই যাক না কেন, এই জায়গাটা সব সময় তার সাথে সাথেই যাবে। তাহলে সে কি ভয়ে গুটিয়ে গিয়ে চিরকালের জন্য এখানেই আটকে থাকবে, নাকি সামনে এগিয়ে যাবে আর হয়তো একদিন এই পুরো জায়গাটাকেই বদলে দেবে? সে আস্তে করে মাথা তুলল। তার চোখে এখন আর সেই ভয়টা নেই। সেখানে অন্য একটা জিনিস ঝকমক করছে, একটা দৃঢ় প্রতিজ্ঞা। আমি যদি না যাই, সে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, তাহলে এই লোকগুলো জিতে যাবে। সোহেল চুপ করে রইল। আর আমি যদি যাই, রাহাত বলে চলল, তাহলে হয়তো আমি একদিন কিছু বদলাতে পারব। নূরজাহান খালার মুখে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। তিনি সস্নেহে তার মাথায় হাত রাখলেন। এটাই একদম সঠিক উত্তর, তিনি বললেন। সোহেল একটা লম্বা শ্বাস ফেলল। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। তারপর খুব আস্তে করে বলল, ভয় করছে রে। রাহাত তার দিকে তাকাল। আমারও। সে একদম সত্যি কথাটা স্বীকার করল। দুজন কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর সোহেল মুচকি হাসল। কিন্তু সে বলল, তুই যদি না যাস, তাহলে আমরা সবাই হেরে যাব। এই প্রথমবার তার কথায় কোনো ঠাট্টা ছিল না, ছিল নিখাদ ভরসা। রাহাতের চোখ ছলছল করে উঠল। সে আরও একবার পুরো বস্তিটার দিকে চোখ বুলিয়ে নিল। এখন আর এই জায়গাটা তাকে আটকে রাখছে না, বরং তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল।
কাগজটা কুড়িয়ে নিয়ে ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল, যেন সে ভয়টাকে আর লুকিয়ে রাখছে না, বরং ভয়কে সঙ্গী করেই লড়াইয়ে নামছে। সে পেছন ফিরে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করল। এবার তার পদক্ষেপে কোনো দ্বিধা নেই। যখন সে স্কুলের গেট পর্যন্ত পৌঁছাল, এক মুহূর্তের জন্য সে গেটটার দিকে তাকাল, তারপর সোজা ভেতরে ঢুকে গেল। কারণ এবার সে শুধু একটা সিদ্ধান্ত নেয়নি, সে নিজের অস্তিত্বটাকে বেছে নিয়েছিল। স্কুলের সেই বিশাল হলরুমের আলো আজ যেন একটু বেশিই উজ্জ্বল দেখাচ্ছিল, ঠিক যেন প্রতিটা কোণ আজ কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছে। দেওয়ালের চোখ ধাঁধানো সাজসজ্জা, ক্যামেরার ফ্ল্যাশ এবং নানা ভাষায় চলতে থাকা কথাবার্তা সবকিছু মিলে এটাই জানান দিচ্ছিল যে আজকের দিনটা মোটেও সাধারণ কোনো দিন নয়। রাহাতের নামটা এখন আর নিছক কোনো সাধারণ ছেলের নাম ছিল না, সে একটা আস্ত গল্প হয়ে উঠেছিল। আর আজ সেই গল্প সবার সামনে উন্মোচিত হতে চলেছে। কিন্তু সেই গল্পের শুরুটা এত সহজ ছিল না। আগের রাতে যখন রাহাত নিজের ঘরে একা বসেছিল, কাগজটা তখন তার সামনে খোলা অবস্থায় পড়ে। সেই একই হুমকি, সেই একই ভয়। সে অনেকক্ষণ ধরে ভাবল, তারপর চূড়ান্ত একটা সিদ্ধান্তে পৌঁছল। সে জানালার কাছে গিয়ে বাইরে উকি দিল। করিডরটা একদম শান্ত, কিন্তু যেই মুহূর্তে সে পেছনে ঘুরেছে, ধড়াম, তার হাতটা প্রচণ্ড জোরে দেওয়ালের সাথে বাড়ি খেল। ব্যথার একটা তীব্র স্রোত নিমেষে তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। দ্বিতীয় লোকটা খপ করে তার অন্য হাতটা ধরে নির্মমভাবে মুচড়ে দিল। শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। লোকটার গলা এবার আরও রুক্ষ। যদি যাস, তবে শুধু তুই একা মরবি না। বাক্যটা শেষ না করেই লোক দুটো চোখের পলকে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা খোলাই পড়ে রইল। ঘরময় এখন শুধু রাহাতের ভারী নিঃশ্বাসের শব্দ। সে নিজের হাতের দিকে তাকাল। সেটা আর স্বাভাবিক রঙের নেই, রক্তে লাল হয়ে গেছে। ব্যথাটা এতই তীব্র যে সে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। কিন্তু সেই ব্যথার চেয়েও বড় ছিল তার সেই সিদ্ধান্ত, যা সে মনে মনে নিয়ে ফেলেছিল। সকালে সেই একই হাত ব্যান্ডেজে মোড়ানো। হলরুমে যখন তার নাম ঘোষণা করা হল, প্রতিনিধি রাহাত, তখন কিছুক্ষণ মঞ্চটা একদম ফাঁকা পড়ে রইল। উপস্থিত মানুষজন একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। কোথায় ছেলেটা? কি হয়েছে? ভয়ে পালিয়েছে নাকি? প্রিয়ার চোখ দরজার দিকে স্থির হয়েছিল। প্রিন্সিপাল অভিজিৎ রায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। আর ঠিক তখনই পেছনের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সবার দৃষ্টি এক যোগে সেদিকে নিবদ্ধ হল। রাহাত, সে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো চেহারায় নয়। তার দুই হাত সাদা ব্যান্ডেজে জড়ানো, যার ওপর হালকা লাল রক্তের দাগ ফুটে উঠেছে। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখ জোড়া, সেই চোখ জোড়া আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসে জল করছে। পুরো হলরুম নিস্তব্ধতায় ডুবে গেল। এটা অভ্যাসবশত তৈরি হওয়া কোনো নীরবতা ছিল না, এটা ছিল চরম আঘাত থেকে জন্ম নেওয়া এক হতভম্ব স্তব্ধতা। প্রিয়া সামনে এগিয়ে এলো। এসব কি হয়েছে? তার গলা কাঁপছিল। প্রিন্সিপালও এক পায়ে গিয়ে এলেন। রাহাত! কিন্তু রাহাত থামল না। সে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে চলল। প্রতিটা পদক্ষেপে যেন যন্ত্রণার পাহাড় লুকিয়ে আছে, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। ভিড়ের একেবারে পেছনে দাঁড়িয়ে চক্রবর্তী মুচকি মুচকি হাসছিল, যেন আগে থেকেই সে সব জানত। রাহাত মঞ্চের মাঝখানে গিয়ে পৌঁছল। মাইকটা তার ঠিক সামনে। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন নিজেকে ভেতর থেকে গুছিয়ে নিচ্ছে। তারপর সে শান্ত গলায় বলল, আমার হাত দুটো হয়তো এখন আর আগের মতো কাজ করবে না। হলরুমের অনেকেই শিউরে উঠে একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু সে বলে চলল, তবে আমি যা বলতে চাই সেটা এখনও এখানেই আছে। সে নিজের বুকের দিকে ইশারা করল। তার গলার আওয়াজ মৃদু হলেও প্রতিটা শব্দ ছিল তীরের মতো ধারালো। এখন আর কেউ তাকে স্রেফ একটা গরিব অসহায় ছেলে হিসেবে দেখছিল না। এখন সবাই শুধু মন দিয়ে তার কথা শুনছিল। প্রিয়ার চোখে জল চিকচিক করছে। রাগে প্রিন্সিপালের হাতের মুঠো শক্ত হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই সবাই একটা ব্যাপার পরিষ্কার বুঝে গেল। এটা এখন আর নেহাত কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা যুদ্ধ। আর রাহাত, সে এখানে শুধু অংশগ্রহণ করতে আসেনি,
সে এসেছে জয় ছিনিয়ে নিতে। তার হাত দুটো সঙ্গ দিক বা না দিক তাতে কিছু এসে যায় না, কারণ তার গল্প এখন আর কোনো তুলির টানের ওপর নির্ভর করে নেই। মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রাহাত কয়েক মুহূর্ত ফাঁকা ক্যানভাসের দিকে তাকিয়ে রইল, যেন সে ক্যানভাসটাকে কিছু বলছে বা হয়তো তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তার দুই হাত শক্ত করে ব্যান্ডেজে বাঁধা, সাদা কাপড়ের ফাঁক গলে তখনও লাল রক্তের আভা উকি মারছে। যন্ত্রণাটা অস্থি মজ্জায় মিশে আছে, হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনের সাথে। কিন্তু এবার সে আর পিছু হটছে না। সে আস্তে করে নিজের দুই হাত রঙের পাত্রে ডুবিয়ে দিল। হলে বসে থাকা প্রতিটি মানুষ একযোগে নিজেদের শ্বাস আটকে ফেলল। যখন তার হাতটা ক্যানভাসের গায়ে আছড়ে পড়ল, সেই স্পর্শটা কোনো সাধারণ স্পর্শ ছিল না। ওটা ছিল একটা বিস্ফোরণ, একটা আর্তনাদ, একটা রূঢ় সত্য। প্রথম দাগটা খুব একটা সোজা ছিল না, বেশ কাঁপা কাঁপা, কিন্তু ওটা কোনো দ্বিধা ছিল না। ওটা ছিল পুঞ্জীভূত যন্ত্রণা, যা নিজের জন্য একটা রাস্তা তৈরি করে নিচ্ছিল। ক্যানভাসের ওপর প্রতিটা চাপের সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে আসছিল। ব্যথায় দাঁতে দাঁত চাপা, নিঃশ্বাস ভারী, কিন্তু তার হাত দুটো এক মুহূর্তের জন্য থামছিল না। ধীরে ধীরে ক্যানভাসের বুকে একটা অবয়ব ফুটে উঠতে শুরু করল। কোনো সাজানো গোছানো সুন্দর দৃশ্য নয়, কোনো প্রথাগত শেখা কৌশলও নয়, শুধুই একটা সংগ্রাম। লোহার ভাঙা শেকল, যেন কেউ সেগুলোকে নিজের ভেতরের প্রবল আক্রোশে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। আর সেই শেকলের ভাঙা ফাঁকফোকর দিয়ে একটা জিনিস ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে, ডানা। পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু সেগুলো ছড়ানো অবস্থায় আছে, ঠিক যেন কেউ সদ্য উড়তে শিখেছে। যখন সে শেষবারের মতো ক্যানভাস থেকে হাত সরিয়ে নিল, সে একটু টাল সামলাতে না পেরে পেছনের দিকে হেলে পড়ল। হলরুম এখনও নিস্তব্ধ, কিন্তু এবারের নিস্তব্ধতা অন্যরকম। এটা সেই বিশেষ মুহূর্তের নীরবতা, যখন মানুষ কথা বলার জন্য উপযুক্ত কোনো শব্দ খুঁজে পায় না। বিচারকরা নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। একজন বর্ষিয়ান বিচারক ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। তার চোখ ওই ক্যানভাসের ওপর আটকে গেছে। এটা, তিনি অত্যন্ত নিচু গলায় বললেন, এটা কোনো শিল্প নয়। কয়েক সেকেন্ডের বিরতি, তারপর তিনি রাহাতের দিকে চোখ ফেরালেন। এটা একটা জলজান্ত জীবন, যে আজ নিজেকে সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত করছে। ঠিক তার পরপরই হাততালি শুরু হলো, প্রথমে আস্তে, তারপর জোরে, আর দেখতে দেখতে গোটা হলরুম হাততালির শব্দে ফেটে পড়ল। এটা ছিল বিজয়ের শব্দ, তবে তার চেয়েও বড় কথা, এটা ছিল একটা স্বীকৃতি। প্রিন্সিপালের চোখ ভিজে উঠেছে, প্রিয়া অঝরে কাঁদছে, কোনো লুকোছোপা ছাড়াই। আর রাহাত, সে স্রেফ দাঁড়িয়ে আছে, ভীষণ ক্লান্ত, ক্ষতবিক্ষত, কিন্তু ভেতর থেকে সে আর শূন্য নয়। তার ভেতরে এখন আর কোনো ঘুরপাক খাওয়া প্রশ্ন নেই, কারণ সে নিজের উত্তর খুঁজে পেয়ে গেছে। কিছুক্ষণ পর মাইকে ঘোষণা হল, প্রথম স্থান রাহাত। কিন্তু সেই মুহূর্তে ওই বিজয়টা নেহাতি তুচ্ছ মনে হচ্ছিল, কারণ আজ একটা সাধারণ ছেলে দুনিয়াকে প্রমাণ করে ছেড়েছে যে গেট আসলে বাইরে থাকে না, সেটা মানুষের মনের ভেতরে থাকে। আর মানুষ যখন একবার নিজের ভেতরের গেট ভেঙে ফেলে, তখন গোটা পৃথিবী একজোট হয়েও তাকে আটকে রাখতে পারে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, মানুষকে সামনে এগোতে সবচেয়ে বেশি কে বাধা দেয়? দারিদ্র্য নয়, সমাজের মানুষ নয়, এমনকি ভাগ্যও নয়। বেশিরভাগ সময় মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। রাহাতের কাছে কিছুই ছিল না, না ছিল পড়ার মতো একটা ভদ্র জামাকাপড়, না ছিল কারো সমর্থন, আর না ছিল কোনো নিরাপদ রাস্তা। তবুও সে সামনের দিকে এগিয়ে গিয়েছিল, কারণ সে একটা চরম সত্য খুব ভালো মতো বুঝে গিয়েছিল। ভয় সবসময় সত্যি হয় না, কিন্তু হাল ছেড়ে দেওয়াটা সবসময়ই একটা নির্মম সত্যি হয়ে দাঁড়ায়। আমাদের সবার জীবনেও কখনো না কখনো এমন একটা মুহূর্ত আসে, যখন আমাদের যে কোনো একটা দিক বেছে নিতে হয়। নিরাপদ আশ্রয়ে গুটিয়ে থাকা, নাকি সঠিক রাস্তাটা বেছে নেওয়া। রাহাতও সেটাই বেছে নিয়েছিল, যা আদতে মোটেও সহজ ছিল না। সে যন্ত্রণাকে বুকে চেপেই উঠে দাঁড়ানোটা বেছে নিয়েছিল, সেই হাত দুটো নিয়ে যা তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার ভেতরের অদম্য ইচ্ছাটাকে কেউ ভাঙতে পারেনি। আর হয়তো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ হোঁচট খেয়ে পড়ে গেলে কখনো হারে না, সে তখনই হারে যখন সে নিজের দিক থেকে চেষ্টা করাটাই পুরোপুরি ছেড়ে দেয়। আপনার জীবনেও হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা নিয়ে আপনি ভীষণ ভয় পান,
যা থেকে আপনি দিনের পর দিন শুধু পালানোর চেষ্টা করে এসেছেন। কিন্তু আপনি কি কখনো শান্ত হয়ে ভেবেছেন, যদি আপনি একবার শুধু একটুখানি সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারেন, তবে আপনার জীবনের ঠিক কতটা অংশ বদলে যেতে পারে? হয়তো সব কিছু বদলাবে না, তবে কিছু জিনিস তো অবশ্যই বদলাবে। আর অনেক সময় ওই ছোট্ট কিছু জিনিসই আমাদের গোটা জীবনটাকে আমূল পাল্টে দেয়। ঠিক যেমন করে একদিন একটা ছোট্ট ছেলে নিজের যন্ত্রণাকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখেনি, সে সেটাকে সবার চোখের সামনে তুলে ধরেছিল, আর সেই যন্ত্রণাই শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। যদি এই গল্পটা সত্যিই আপনার হৃদয়ের গভীরে পৌঁছতে পারে, তবে আমাদের অবশ্যই জানান আপনি আপনার জীবনে ঠিক কোন ভয়টার মুখোমুখি দাঁড়াতে চান। কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার লেখা এক টুকরো সত্যি কথা হয়তো অন্ধকারে থাকা অন্য কোনো মানুষের জন্য বিশাল এক সাহসের কারণ হয়ে উঠতে পারে। আর যদি আপনি এমন সব গল্পের সাথে জুড়ে থাকতে চান যা শুধু কান দিয়ে শোনা নয়, বরং হৃদয় দিয়ে অনুভব করতে হয়, তবে আজই আমাদের এই যাত্রায় সামিল হয়ে যান।